হ্যালো বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি 8 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো এবং এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়। দেখো, এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইটারনাল কোশ্চেন এটা। দেখো কীভাবে উত্তর লেখা আছে, টু দ্য পয়েন্টে। ভূমিকা: 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল ভারতের ব্রিটিশ শাসনের ইতিহাসের একটি যুগান্তকারী ঘটনা। এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দীর্ঘকাল ধরে তীব্র বিতর্ক রয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর প্রকৃতি নিচে আলোচনা করা হলো। দেখো, প্রথমত সিপাহী বিদ্রোহ। আর্ন স্ট্যানলি, জন লরেন্স এবং জন সিলি প্রমুখ ব্রিটিশ ঐতিহাসিক এবং স্যার সৈয়দ আহমেদ খানের মতো ভারতীয় ব্যক্তিত্বরা মনে করেন এটি ছিল কেবলই সামরিক বাহিনীর ভেতরের একটি অসন্তোষ বা সিপাহী বিদ্রোহ। চর্বি মিশ্রিত টোটার ঘটনাকে কেন্দ্র করে সিপাহীরা এই বিদ্রোহ শুরু করেছিল এবং এর পেছনে কোনো জাতীয় উদ্দেশ্য ছিল না। দ্বিতীয় পয়েন্ট অফ ভিউটা দেখো, সামন্ততান্ত্রিক বিদ্রোহ। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার ও ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মতে এই বিদ্রোহ ছিল আসলে সামন্ততান্ত্রিক শক্তির শেষ আর্তনাদ। ঝাঁসির রানী, নানা সাহেব, কুমার সিং প্রমুখ সামন্ত রাজারা নিজেদের ক্ষমতা ও রাজ্য ফিরে পাওয়ার স্বার্থে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, দেশের আমূল মুক্তির জন্য নয়। পরের পয়েন্ট অফ ভিউটা দেখো, গণবিদ্রোহ। ডক্টর শশীভূষণ চৌধুরী এবং নর্টন প্রমুখ ঐতিহাসিকবিদ দেখিয়েছেন যে সিপাহীদের পাশাপাশি উত্তর মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ কৃষক, কারিগর ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে সামিল হয়েছিল। অযোধ্যা ও বিহারের একটি সিপাহীবিদদের গণ্ডি পেরিয়ে একটি গভীর গণবিদ্রোহের রূপ ধারণ করেছিল। পরের পয়েন্টটা দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সেই সঙ্গে বিতর্ক। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্তও একে জাতীয় স্বাধীনতা সংগ্রাম বলে সমর্থন করেছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতামত। বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার এই মতবাদের তীব্র বিরোধিতা করে তার বিখ্যাত মন্তব্যটি করেন, তথাকথিত প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ প্রথমও নয়, জাতীয়ও নয় এবং স্বাধীনতা যুদ্ধও নয়। তার যুক্তি ছিল এই বিদ্রোহে ভারতের একটি সীমিত অঞ্চলে, মূলত উত্তর ও মধ্য ভারতে সীমাবদ্ধ ছিল, দক্ষিণ ও পশ্চিম ভারতে এতে অংশ নেয়নি। ভারতের সমস্ত শ্রেণী, বিশেষ করে ইংরেজি শিক্ষায় মধ্যবিত্ত সমাজ, এই বিদ্রোহকে সমর্থন না করে ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল। বিদ্রোহীদের মধ্যে কোনো সাধারণ জাতীয়তাবাদী চেতনা বা ভবিষ্যৎ স্বাধীন ভারতের সুনির্দিষ্ট রূপরেখা ছিল না। উপসংহার: বন্ধুরা, এখানে বলে রাখি যে 8 নম্বরের প্রশ্ন এবং সম্ভব হলে 4 নম্বরের প্রশ্নও খুব ছোট করে হলেও একটু উপসংহারটা অবশ্যই লিখতে হবে, এটা বাধ্যতামূলক পারফেক্ট নাম্বার পাওয়ার জন্য। দেখো, উপসংহারটা কীভাবে ছোট করে লেখা আছে। পরিশেষে বলা যায়, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ আধুনিক অর্থে সম্পূর্ণ জাতীয় আন্দোলন না হলেও একে কেবল সিপাহী বিদ্রোহ বা সামন্ততান্ত্রিক স্বার্থের লড়াই বলা ভুল হবে। এটি ছিল ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সর্বাত্মক ও সংঘবদ্ধ মহাবিপ্লব, যা পরবর্তীকালের জাতীয়তাবাদী আন্দোলনের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। দেখো, পরের প্রশ্ন, 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতিগুলির পরিচয় দাও। দেখো, ভূমিকা: 19 শতকের দ্বিতীয়ার্ধে ইংরেজি শিক্ষার প্রসার এবং জাতীয় চেতনার উন্মেষের ফলে বাংলায় বহু রাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে ওঠে। এই কারণে ডক্টর অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। নিচে বাংলার প্রধান 3টি রাজনৈতিক সভার বিবরণ দেওয়া হলো। প্রথম দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 প্রতিষ্ঠা। 1836 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের অনুগামী গৌরীশঙ্কর, তর্কবাগীশ, দ্বারকানাথ ঠাকুর প্রমুখের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। চরিত্র গুরুত্ব: যোগেশচন্দ্র বাগলের মতে এটি ছিল বাঙালির
দ্বারা গঠিত প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। এই সভায় মূলত সরকারের কর নীতি, নিষ্কর জমির ওপর কর বসানোর প্রতিবাদ এবং শাসনতান্ত্রিক সংস্কার নিয়ে আলোচনা করা হতো। এর আগে কোনো বাঙালি প্রতিষ্ঠান এইভাবে রাজনৈতিক দাবি দাওয়া পেশ করেনি। জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, এটি 1838 খ্রিস্টাব্দের 12ই নভেম্বর দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর ও রাধাকান্ত দেবের উদ্যোগে কলকাতায় এটি গঠিত হয়। উদ্দেশ্য, সীমাবদ্ধতা। জমিদার সভার মূল উদ্দেশ্য ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, চিরস্থায়ী বন্দোবস্তের নিয়মাবলী অক্ষুণ্ণ রাখা এবং সমস্ত জমিকে করমুক্ত করার জন্য সরকারের কাছে আবেদন জানানো। এটি ছিল মূলত ধনী ও অভিজাত জমিদারদের সংগঠন, সাধারণ কৃষকদের অধিকারের কথা এখানে ভাবা হয়নি। তাই এটি প্রথম ভারতের রাজনৈতিক আন্দোলনকে একটি সুনির্দিষ্ট সাংগঠনিক রূপ দিয়েছিল। ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, দেখো 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে কলকাতার আলবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। এটি ছিল তৎকালীন ভারতের সবচেয়ে প্রগতিশীল রাজনৈতিক দল। লক্ষ্য ও কার্যাবলী। ভারত সভার মূল লক্ষ্য ছিল ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের একতাবদ্ধ করা, হিন্দু মুসলিম মৈত্রী স্থাপন করা এবং সাধারণ মানুষকে রাজনৈতিক আন্দোলনে সামিল করা। আন্দোলন, দেখো ভারত সভা সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কমানোর বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলেন। এছাড়া লর্ড লিটনের দমনমূলক অস্ত্র আইন এবং দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এর বিরুদ্ধেও তীব্র গণ আন্দোলন গড়ে তুলেছিল। এছাড়া ইলবার্ট বিল সমর্থনে এই সভার আন্দোলন ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে। দেখো উপসংহার। যদিও প্রথম দিকের সভাগুলি কিছুটা সংকীর্ণ ও শ্রেণীভিত্তিক ছিল, কিন্তু ভারত সভার প্রতিষ্ঠার মাধ্যমে আন্দোলন মধ্যবিত্ত ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এই আঞ্চলিক সভা সমিতিগুলির অভিজ্ঞতার উপর ভিত্তি করেই 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো সর্বভারতীয় দল পদ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসংহারটা অবশ্যই লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য, কার্যাবলী একটি বিবরণ দাও। এটা আলাদা করে ভারত সভা দিতে পারে, তোমরা দেখে রাখো কোশ্চেনটা। ভূমিকা, 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলায় যে সমস্ত রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল তাদের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে এই সভা প্রতিষ্ঠিত হয়। একে জাতীয় কংগ্রেসের অগ্রদূত বলা হয়ে থাকে। ভারত সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ: প্রথমত, শক্তিশালী জনমত গঠন, ভারতের সাধারণ মানুষের রাজনৈতিক অধিকার সম্পর্কে চেতনা গড়ে তুলতে একটি শক্তিশালী ও সুসংহত জনমত গড়ে তোলা। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সাধারণ রাজনৈতিক স্বার্থ কর্মসূচির ভিত্তিতে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের এক সূত্রে আবদ্ধ করা। সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক মৈত্রী, সম্প্রীতি ও জাতীয়তাবোধের প্রসার ঘটানো। সাধারণ মানুষের অংশগ্রহণ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি কৃষক, সাধারণ সমাজজীবী মানুষকে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে সামিল করা। ভারত সভার গুরুত্বপূর্ণ কার্যাবলী ও আন্দোলনসমূহ: সিভিল সার্ভিস আন্দোলন, ব্রিটিশ সরকার ভারতীয়দের সরকারি চাকরিতে বাধা দিতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 থেকে কমিয়ে 19 বছর করে। এর প্রতিবাদে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সমগ্র উত্তর ও পশ্চিম ভারত সফর করে এক অভূতপূর্ব সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। দমনমূলক আইনের বিরোধিতা, ভাইসরয় লর্ড লিটন প্রবর্তিত ভারতীয়দের মুখ বন্ধ করার আইন, যেমন দেশীয় ভাষা সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এবং ভারতীয়দের নিরস্ত করার জন্য অস্ত্র আইন, এর বিরুদ্ধে ভারত সভা তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। ইলবার্ট বিল বিতর্ক, ভারতীয় বিচারকরা যাতে ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারেন সেই উদ্দেশ্যে আনা ইলবার্ট বিলের সমর্থনে ভারত সভা জোরালো আন্দোলন করে। ইংরেজদের বর্ণবিদ্বেষী প্রতিরোধী আন্দোলনের মুখে ভারত সভা ভারতীয়দের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সফল হয়। কৃষক ও প্রজাদের পাশে দাঁড়ানো, ভারত সভা বাংলার জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে এবং প্রজাসত্ব আইনের সমর্থনে কৃষকদের সংগঠিত করেছিলেন। উপসংহার, ভারত সভা কেবল একটি আঞ্চলিক সংগঠন হিসাবে সীমাবদ্ধ ছিল না, এটি প্রথম ভারতীয়দের মধ্যে সর্বভারতীয় রাজনৈতিক চেতনার জন্ম দেয়। 1883 ও 1885 খ্রিস্টাব্দে ভারত সভা দুটি জাতীয় সম্মেলন এর আয়োজন করে, যা পরবর্তীতে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মূল ভিত্তি তৈরি করে দিয়েছিল। দেখো পরের প্রশ্ন, 19 শতকে বাংলায় জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের অবদান আলোচনা করো। 19 শতকের শেষ ভাগে বাংলায় রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাহিত্য দর্শনের মাধ্যমে তীব্র জাতীয়তাবোধের বিকাশ ঘটেছিল। এই ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এবং স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থ দুটি ভারতীয় যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অবদান। দেশমাতৃকার রূপদান। বঙ্কিমচন্দ্র এই উপন্যাসে দেশকে কেবল একটি ভৌগোলিক ভূখণ্ড হিসেবে না দেখিয়ে তাকে মায়ের রূপ দিয়েছিলেন। তিনি দেশকে জগদ্ধাত্রী, কালী বা দুর্গা এই 3 মাতৃরূপের সাক্ষাৎ দেবী হিসেবে কল্পনা করে মানুষের মনে ভক্তির সঞ্চার করেন। বন্দে মাতরম মন্ত্র। উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম গানটি ভারতীয় জাতীয়তাবাদের মূল মন্ত্র বা সনাতন ধ্বনিতে পরিণত হয়। এটি পরবর্তীকালে ব্রিটিশ বিরোধী স্বদেশী ও সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রধান জনধ্বনিতে রূপ নেয়, যা বিপ্লবীদের ফাঁসির মঞ্চ দেশাত্মবোধের সাহস জুগিয়ে তুলেছিল। পরপয়েন্ট দেখো, সন্তান দলের আদর্শ। উপন্যাসের সন্তান দল নিজেদের ঘরবাড়ি ও ব্যক্তিগত সুখ ত্যাগ করে দেশমাতার মুক্তির জন্য সশস্ত্র লড়াইয়ে অংশ নেয়। এই চরিত্রগুলি ভারতের যুব সমাজকে দেশের জন্য সর্বস্ব ত্যাগ করতে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। তাই এই উপন্যাসকে জাতীয়তাবাদের বাইবেলও বলা হয়। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত। দেশপ্রেমের বাণী। বিবেকানন্দ এই গ্রন্থে ভারতের অতীত গৌরবগাথা তুলে ধরার পাশাপাশি পরাধীন ভারতের নির্মম সত্যকে উন্মোচন করেছেন। তিনি দেশবাসীকে কাপুরুষতা ও জড়তা ত্যাগ করে বীরত্ব ধারণ করতে বলেছেন। সর্বজনীন ভ্রাতৃত্ব, সামাজিক সাম্য। স্বামীজি ভারতকে একটি পবিত্র তীর্থক্ষেত্র এবং ভারতের সমস্ত মানুষকে নিজের ভাই বলে গণ্য করতে বলেছেন। তিনি স্পষ্ট ঘোষণা করেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। ভারতের তথাকথিত নিম্নবর্গের মুচি মেথর সমাজজীবী মানুষকে অবহেলা না করে বুকে টেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শক্তির আরাধনা। তিনি যুব সমাজকে দেশের মুক্তির জন্য শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হওয়ার ডাক দেন। তার এই বাণী পরবর্তীকালে অনুশীলন সমিতি ও যুগান্তর দলের মতো বিপ্লবী সংগঠনগুলি যুবকদের সশস্ত্র বিপ্লবের পথ উদ্বুদ্ধ করেছিল। দেখো উপসংহার। সংক্ষেপে বলা যায়, বঙ্কিমচন্দ্র যেখানে পরাধীন দেশবাসীকে দেশমাতৃকার বন্দনা করতে শিখিয়েছিলেন, বিবেকানন্দ সেখানে দেশবাসীকে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে দেশের সেবায় আত্মনিয়োগ করার বাস্তব মন্ত্র দিয়েছিলেন। এই 2 মহান গ্রন্থই 20 শতকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে প্রধান চালিকা শক্তি ছিল। দেখো একদম টু দ্য পয়েন্টে লেখা, একদম ইতিহাসে পারফেক্ট হওয়ার জন্য একদম বেশি লিখতে হয় না, একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে তোমাদের লেখার স্টাইলগুলো দেখো, এবং পুরো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশন থেকে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো শেষ কোশ্চেন, 19 শতকের জাতীয়তাবোধের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বা কার্টুনগুলির অবদান আলোচনা করো। দেখো 19 শতকের শেষ ও 20 শতকের শুরুতে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন কেবল বক্তৃতা ও সাহিত্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, চারুকলা ও চিত্রশিল্পের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল। এই ক্ষেত্রে ঠাকুরবাড়ির 2 কৃতি সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অনন্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্রের অবদান। পটভূমি ও রূপক বৈশিষ্ট্য। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বিখ্যাত চিত্রটি অঙ্কন করেছিলেন। চিত্রের ভারত মাতাকে এক চতুর্ভুজা সন্ন্যাসিনী হিসাবে দেখানো হয়েছে, যার 4 হাতে রয়েছে অন্ন বা ধানের শীষ, বস্ত্র বা শ্বেতবস্ত্র, শিক্ষা বা পুঁথি এবং দীক্ষা বা জপমালা। এই উপাদানগুলি ছিল তৎকালীন পরাধীন ভারতের অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বনির্ভরতার প্রতীক। শান্ত ও শুদ্ধ মাতৃরূপ। অবনীন্দ্রনাথ ভারতকে কোনো হিংস্র বা যুদ্ধংদেহী রূপে না দেখিয়ে এক শান্ত, স্নিগ্ধ, করুণাময়ী ও শুদ্ধ মাতৃরূপে ফুটিয়ে তুলেছিলেন, যা মানুষের মনের ভয়ের বদলে গভীর ভক্তি ও শ্রদ্ধার উদ্রেক করে। জাতীয় ঐক্যের প্রতীক। স্বদেশী আন্দোলনের সময় স্বদেশী কর্মীরা এই চিত্রটিকে সামনে রেখে মিছিলে সামিল হতেন। এটি জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতীয়কে এক সূত্রে বাঁধতে এবং দেশাত্মবোধের জোয়ার আনতে সাহায্য করেছিল। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র বা কার্টুনগুলির অবদান। ঔপনিবেশিক সমাজের সমালোচনা। দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের ব্যঙ্গচিত্র শিল্পের জনক। তিনি তার তুলি ও কালির মাধ্যমে 19 শতকের কলকাতার ইংরাজি শিক্ষায় শিক্ষিত বাবু বা নব্য
সমাজের তীব্র সমালোচনা করেন। যারা নিজেদের সংস্কৃতি ভুলে অন্ধভাবে সাহেবদের অনুকরণ করতেন, তাদের ভণ্ডামিকে তিনি অদ্ভুত লোক বা নয়া হুল্লোড় বলে নামক চিত্রে হাস্যকরভাবে তুলে ধরেন। ব্রিটিশ শাসনের বিরোধিতা: তিনি তার কার্টুনের মাধ্যমে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের শাসনতান্ত্রিক শোষণ, বিচার ব্যবস্থার প্রহসন, পুলিশি নির্যাতন এবং ভারতীয়দের ওপর অমানবিক অত্যাচারকে অত্যন্ত তীক্ষ্ণভাবে ফুটিয়ে তোলেন। সামাজিক কুসংস্কারের প্রতিবাদ: সমাজ সংস্কারক হিসাবে তিনি হিন্দু ধর্মের গোলামি, পুরোহিততন্ত্রের শোষণ এবং জাতপাতের ভেদাভেদের বিরুদ্ধেও ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। তার এই ব্যঙ্গচিত্রগুলি সাধারণ মানুষের চোখ খুলে দিত এবং ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করতে চাবুকের মতো কাজ করেছিল। দেখো উপসংহার। সুতরাং দেখা যাচ্ছে যে অবনীন্দ্রনাথ ঠাকুর যেখানে ভারত মাতার চিত্রের মাধ্যমে ভারতীয়দের মনে ইতিবাচক দেশপ্রেম, ভক্তি ও একতার ভাব জাগিয়ে তুলেছিলেন, অন্যদিকে গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের ভণ্ডামি ও ব্রিটিশ শাসনের কদর্য রূপকে আঘাত করে দেশবাসীকে সচেতন করেছিলেন। পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রসারে এই দুই চিত্রশিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই